আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বাংলাদেশের গ্রাউন্ডে বুট দিবে না, কারণ বুট ফেলানোর দরকারই নেই। ড্রোন মারা বা ব্রাহ্মস মাইরে ফালাই দিবে। আমাদের 3-4টা সেনা ক্যাম্প, এগুলো ফালাইতে ভারতের জন্য কয়েক মিলি সেকেন্ডের দরকার। সেকেন্ডও না, মিলি সেকেন্ড, কয়েকটা মিলি সেকেন্ডে হয়ে যাবে। সীমান্তে হঠাৎ ভারতীয় সেনার শীর্ষ কর্মকর্তারা এসে কিছু কিছু বিষয় তারা দেখাশোনা করছেন, কিছু একটা প্রস্তুতির। এখানে কিসের ইঙ্গিত আছে একটু জানতে চাইবো। আরো একটা কথা হচ্ছে, তারা এর মধ্যে বাংলাদেশ সীমান্তের কাছে 3টা সেনা ঘাঁটি তৈরি করেছে এবং আরো একটা এখন করছে মিজোরামে, এই নতুন করে মোট 4টা হচ্ছে। এই অঞ্চলে ভারতের এই যুদ্ধ প্রস্তুতির কি কারণ থাকতে পারে? না, যুদ্ধ প্রস্তুতি না, এটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত হচ্ছে যে প্রায় 4000 কিলোমিটার সম্ভবত। এখন এর মধ্যে কিছু কিছু এমন জায়গা আছে যেখানে আপনার ওই যে নদী আছে, জঙ্গল আছে, এইরকম। তো এতদিন ধরেন লাগে নাই, এতদিন ভারতের প্রয়োজন হয় নাই, কারণ হচ্ছে ভারত চিন্তা করছে যে বাংলাদেশে মৌলবাদীদের ওইরকম উত্থান তো হয় নাই। সুতরাং ভারত এইদিকে নিশ্চিন্ত ছিল যে নিরাপত্তা অন্তত বাংলাদেশের মাটি ব্যবহার হইয়া ভারতে কোনো গ্যাঞ্জাম হবে না, যার কারণে ভারত ওইদিকে চোখও দেয় নাই। তো এখন যখন পাকিস্তানে আইএসআই সে এখানে ট্রেনিং দিচ্ছে, তারা তো তাদের নিরাপত্তার ব্যবস্থার চিন্তা করবে। এখন ঘটনা হিসেবে অনেকে মনে করে যে কি ভাই, ভারতের এখন হয়তো কি হবে জানেন, যে আপনারা তো 20 মিলিয়ন 30 মিলিয়ন ডলার বছরে অতিরিক্ত ব্যয় হবে এইখানে সৈন্য সমাবেশ করা, যে সৈন্যগুলো আছে, ক্যাম্পগুলো আছে, এগুলোর রক্ষণাবেক্ষণ সবকিছু মিলে। আর ভারতের 7 সিস্টার তারা রক্ষা করার জন্য তাদের সেনাবাহিনী ওখানে বর্ডারে দিতে হবে, কারণ বর্ডার তারা আপনারা আগের মতো খুলবে না। আর একটা কথা বারবার, ভারত আমাদের বাংলাদেশের গ্রাউন্ডে বুট দিবে না, কারণ বুট ফেলানোর দরকারই নেই। ড্রোন মারা বা ব্রাহ্মস মাইরে ফালাই দিবে। আমাদের 3-4টা সেনা ক্যাম্প, এগুলো ফালাইতে ভারতের জন্য কয়েক মিলি সেকেন্ডের দরকার। সেকেন্ডও না, মিলি সেকেন্ড, কয়েকটা মিলি সেকেন্ডে হয়ে যাবে। হ্যাঁ, ভারতীয় সেনা কর্মকর্তা যাচ্ছে, ওদের বিভিন্ন ক্যাম্প যাচ্ছে, কারণ বাংলাদেশ ভারত সীমান্তে অলরেডি S-400 লাগাই দেওয়া হয়েছে। এত বড় সীমান্ত, যার কারণে সিসিটিভি ক্যামেরা, স্যাটেলাইট ক্যামেরা সব ফিক্স করা হচ্ছে। ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বর্ডার এরিয়া ঘুরে আসছে, দেখে আসছে যে কি অবস্থা, মানে সব ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ কোনো জঙ্গি আর ঢুকতে দিবে না ভারত ওখানে। আর এইবার আপনি আর বলতেও পারবেন না যে ভারত কাউরে গুলি করে মেরে ফেলতেছে, কারণ যে ভারত এখন মারলো বলো যে এগুলো সব জঙ্গি ছিল, আপনি কি করবেন? কারণ আপনি তো সবচেয়ে বড় ভুল করছেন, ইন্টারন্যাশনাল ল ভাঙছেন যখন আপনি ভারতীয় এম্বাসি গুলোতে আক্রমণ করছেন। এখন গত 2 দিন ধরে সেনা প্রধান চেষ্টা কইরা, যখন গতকালকে ওদের পররাষ্ট্রমন্ত্রী বইলা দিল যে আমাদের এম্বাসিতে আক্রমণ মানে আমাদের ভূখণ্ডে আক্রমণ, তা এই আক্রমণ ভারত যদি আক্রমণ করে, কারে আক্রমণ করে? আপনারা আমার করবে না। ভারত আক্রমণ করে সরাসরি সেনা ক্যাম্পে, মরবে কারা? সেনাবাহিনী। সেনা প্রধান আজকে 2 দিন ধরে চেষ্টা কইরা আজকে কথা বলছে। এবং আপনি যদি এই মুহূর্তে খবর নেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যেখানে যেখানে ভারতের ভিসা সেন্টার বা আছে, সব জায়গার সামনে অলরেডি সেনা মোতায়েন হয়ে গেছে। সেনাবাহিনী কন্ট্রোল দিচ্ছে, নিরাপত্তা। এটা হচ্ছে ডরে, এটা হচ্ছে ভয়ে। সেনাবাহিনী আজকে যে গার্ডস দেখাইছে, এইটা দেখে এখন দেখেন, এত ভয় পাইলে আমরা ওদের সাথে যুদ্ধ করব কিভাবে? রাশেদ হায়দার ভাই, আপনি এই ধরনের কথা কেন বলছেন? না না, আমরা তো মুখে মুখে যুদ্ধ করতেছি রে ভাই, আমরা যুদ্ধ তো করতেছি মুখে মুখে, বুঝেন নাই? আমরা মুখে মুখে যুদ্ধ করতেছি। ওই যে দেখেন, আপনি যেহেতু বিয়ে করছেন, আপনার একটা কথা কই, ওই যে বাচ্চা, আপনার বাচ্চা যখন হইছে, আপনার ভাবির নির্ঘাত বলছে না যে এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, ওই কামড় দেয়, দুধের মধ্যে কামড় দেয়। কারণ হচ্ছে বাচ্চাদের 6 মাস পরে দাঁত শিরশির করে, দাঁত উঠার আগে, তখন ওরা মায়ের বোটায় কামড় দেয়, মানে ইয়ে করা, দাঁত শিরশির করে যে। আর শুয়োর যখন দাঁত উঠলে, শুয়োরের বাচ্চার দাঁত উঠলে আগে যে বাপের পাছায় কামড় দেয়া, দেখে দাঁত শক্ত হয়েছে কিনা। তো মৌলবাদীরা হচ্ছে যে এরা খাইবো ভারতের, পরবো ভারতের, সবকিছু ভারতের, কিন্তু দেখাইবে যে আমরা ভারত বিদ্বেষী। এরা সুদ খাইবো, ঘুষ খাইবো, এরা মসজিদের ভিতরে নিয়ে বলৎকার করব, কিন্তু কোকা কোলা খাইবো না, কয়টা হারাম। এই হচ্ছে যে বাংলাদেশের মৌলবাদীদের অবস্থা। তোরা মুখে খালি ভারত আক্রমণ, ভারত, আরে ভারত আক্রমণ করস কেন? একবার কইরা দে,
তোরা দুই চার 10টা পারমাণবিক বোমা মাইরা দে তোরা, তারপরে না দেখবো। তো ভারত তো চুপচাপ, ভারত শুধু দেখতেছে। ভারত চাইতেছে যে তোমরা বাবারা কিছু একটা করো, কারণ হেও ইন্টারন্যাশনালি দেখাইতে হবে না যে এই দেশ এইটা করছে, আমরা যাই মারছি। এটা তো ভালো হইছে, এম্বাসি আক্রমণটা খুব ভালো হইছে। সেনাবাহিনী এখন যখন চাপে পড়ছে, এখন যখন দেখছে যে না রে বাবা, ইন্ডিয়া তো মানে মারবই আম করে, আর মারলে তো শালার এই বঙ্গু মুসলমান যেগুলো আছে এরা তো সব তখন ঘরের দরজা বন্ধ করে যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মরতে দিব আম করে। তার চেয়ে এগুলো এখন একটু রাশেদ হায়দার ভাই, প্রসঙ্গে একটু বলি, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে একটা বিবৃতি দিয়েছেন, যে এটা গতকালকেই দিয়েছেন, যে কোন ইয়েতে এম্বাসিতে যেন কেউ হামলা না করে এবং অতিরঞ্জিত কেউ যেন কিছু না করে, এটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে, যাতে কাউকে আমাদের উপরে হামলা করার জন্য যেন বৈধতা না দেয়। মানে ওই যে এম্বাসি আক্রমণ এগুলা করতে গেলে ভারত হয়তো আমাদেরকে আক্রমণ করে বসতে পারে, এই আইডিয়া থেকেই মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথাটা বলেছেন। আমি একটা ফটোকার্ড দেখেছি কালের কণ্ঠে। জি রাশেদ হায়দার ভাই, আমরা আবারও আসবো আপনার কাছে। আমি রফিক ভাইয়ের কাছে একটু যেতে চাই। রফিক ভাই, আজকের একটা খবর, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে নোটাম জারি করলো ভারত। এখানে বলা হচ্ছে চ্যানেল ওয়ানের, ভারত দূরপাল্লার মিসাইল পরীক্ষা করতে পারে বলে ধারণা, বিশ্লেষকদের ধারণা, এটা হচ্ছে ধারণা। এতকাল ধরে কখনো শুনিনি ভারত বঙ্গোপসাগরে নোটাম জারি করে বা বাংলাদেশ সীমান্তের কাছে নোটাম জারি করে। এখন তো আমাদের সাগরের এদিকে ওরা নোটাম জারি করে, আবার ওদিকেও করে। কারণ কি তারা এটা করছে কেন? তারা কি ভয় পাচ্ছে বাংলাদেশকে, যে বাংলাদেশ থেকে কোনো আক্রমণ আসে কিনা নাকি? মানে বিরূপ মন্তব্য করছে রাশিদ ভাই, একটু মানে রাগান্বিত হয়েছে। এটা স্বাভাবিক, কেউ যদি ব্যক্তিগত আক্রমণ করলে এটা এরকম হয়। তবে ভাই, যে ভাই আপনি ভিডিওগুলি দেখছেন আমাদের লাইভ, আসলে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা উচিত না। এক একজনের দর্শন এক এক রকম থাকবে, আপনার দর্শন এক ধরনের, আর একজনের দর্শন আর একজনের। সুতরাং আপনি যদি কাউকে গালাগালি করেন সেটা ঠিক না। আসলে আপনি নিজেকে যদি একাই মনে করেন যে আপনি মুসলিম, এটা ঠিক না, বুঝছেন? আমরা সবাই কিন্তু যে কোনো বক্তব্য বা কোনো কমেন্ট করলে কমেন্টগুলি একটু আপনার সাম্যতার মধ্যে করা উচিত, ভদ্রলোকের মতো করা উচিত। যেহেতু সবাই শিক্ষিত আমরা, আপনার আদর্শ বা আপনার কথা আমাকে শুনতে হবে এরকম কোনো কথা না। সুতরাং আপনি আপনারটা বলেন, কিন্তু সেটা মাধুর্য ভাষায় বলেন, সেই হিসাবে আমরাও উত্তর দিতে আমাদের জন্য সহজ। রফিক ভাই, আমি বলি, রফিক ভাই, আমার দর্শক এই আলামিন কি আল মামুন, ইনি বললেন যে মাসুদ ভাই বাক স্বাধীনতা বলতে কি বুঝেন, তাহলে আমি আপনাকে গালি দিয়ে আপনি মেনে নেন, দেখি আমার বাক স্বাধীনতা কেমন দেন। আপনি দেন, গালি দেন, সমস্যা নাই। আচ্ছা, গালি দিলে তো আপনার সমস্যা, আমার কি সমস্যা? আপনি গালি দেওয়া মানে কি? মানে পরিচয় প্রকাশ পাওয়া, যে আপনি কোয়ালিটিটা সেখানে প্রকাশ পাবে। তো আমি আপনাকে কেন, আপনি দেন, আমি আপনাকে বাধা দেব না। তো এই জন্য আমি এটা বললাম যে এইগুলি আসলে আমাদের পরিহার করা উচিত, সবাইকে ধৈর্যশীল হওয়া উচিত। এমনই একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা, যেখানে ভারতীয় যে ভিসা সেন্টার চট্টগ্রামে, সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে নিরাপত্তাজনিত কারণে। আবার খবরে দেখছি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ, কিছুক্ষণ আগের খবর। কি হতে পারে এর ফলাফল? দর্শক, একটু বিশ্লেষণ করে দেখি। বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তুমুল বক্তব্য দেয়া হচ্ছে। কারণ বলা হচ্ছে যে হাদির খুনিরা পালিয়ে গেছে ভারতে, এবং ভারত সরকার এই ঘটনা ঘটিয়েছে, এবং ভারত সরকারই তাদেরকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশে অনেকেই অপরাধ করে ভারতে পালিয়ে যায়, এটা চিরাচরিত। 4000 4500 বর্গ কিলোমিটার হচ্ছে সীমান্ত, বহু অপরাধী এইভাবে অপরাধ করে চলে যায়। আবার ওই পারের অপরাধীরাও একইভাবে অপরাধ ঘটিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এটা একটা পুরনো ট্র্যাডিশন। কিন্তু হাদির এই হত্যাকাণ্ডের পেছনে যেহেতু একটা রাজনীতি আছে, সুতরাং এটা বড়ভাবে সামনে চলে আসলো যে ভারত এর জন্য দায়ী। ফলে কেউ কেউ আওয়াজ তুললো ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে,
ভারতের হাই কমিশনারকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, এমন সব আওয়াজের ফলে যে উত্তেজনা ছড়ালো, তাতে দেখা গেল যে ভারত এই হাই কমিশন অভিমুখে মিছিল, সেই মিছিল রামপুরা ব্রিজে ঠেকিয়ে দেওয়া হলো এবং তখন নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে একদিনের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করা হলো। কিন্তু হাদির মৃত্যুর পর সরাসরি আক্রমণ চালানো হলো চট্টগ্রামে ভারতীয় উপ হাইকমিশনার কার্যালয় এবং উপ হাইকমিশনার বাসভবনে। সেখানে কয়েকজনকে নামমাত্র গ্রেপ্তার করা হলো, কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও নিরাপত্তার শঙ্কায় এখন যে খবর সেটা হলো বন্ধ হয়ে গেল ভারতীয় ভিসা সেন্টার চট্টগ্রাম। অন্যদিকে এর প্রতিক্রিয়ায় যথারীতি ভারতের বিজেপির নেতারা, অন্যান্য দল, তারা বলল যে এটা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না। এর মধ্যে দীপু দাস নামে একজনকে পুড়িয়ে তাকে তার শরীরে আগুন ধরে ঝুলিয়ে দেওয়া হলো গাছের সাথে। সব মিলায় ভারতের সাম্প্রদায়িক গোষ্ঠীও একটা শক্তি পেয়ে গেল বা ইস্যু পেয়ে গেল। এখন তারা দিল্লির বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করছে। বিপদটা হলো এই যে যদি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন সবচেয়ে বড় রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে বাম গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আছে। গণতান্ত্রিক শক্তি তৃণমূলের অবস্থা এমনিতেই ভঙ্গুর অবস্থা, ভালো অবস্থায় নেই। সিপিএম একসময় কর্তৃত্ব করত, তারাও এখন নিঃশেষ। কংগ্রেস, যেটা কংগ্রেস আই, ইন্দিরা, তাদের অবস্থা খুব শক্তিশালী না। এই অবস্থায় ক্রমাগতভাবে বিজেপি সেখানে ক্ষমতায় আসবে এমন একটি পরিস্থিতি তৈরি হয়ে আছে। তার মধ্যে বাংলাদেশের এই ঘটনা, পশ্চিমবঙ্গের মৌলবাদী শক্তি, পশ্চিমবঙ্গের বিজেপি মানে ছত্রছায় বা বিজেপি ইটসেলফ একটা যে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী, তারা এখন কিন্তু হুঙ্কার দিচ্ছে এবং তারা বলছে যে ধর্মকে রক্ষা করতে হবে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কার্যক্রম চলছে, তারাও আর একটা ধোয়া তুলে সেখানে পরিস্থিতি এমন করছে, আস্তে আস্তে ধারণা করা যায় তারা হয়তো ক্ষমতায়ও চলে আসতে পারে। যদি ক্ষমতায় আসে তাহলে অস্থিরতা আরো বাড়বে। অন্যদিকে পত্রিকার খবর যে বাংলাদেশের সীমান্তবর্তী দার্জিলিং বা পূর্ব ইস্ট ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির কাছাকাছি ত্রিপুরা বা আসাম, এই অঞ্চল দিয়ে ভারত 2টি সেনানিবাস স্থাপন করেছে এবং একটা ক্যাম্প করেছে। সেটা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এবং তাদের সামরিক বাহিনীর সদস্যরা সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করেছে, তাদের তৎপরতা বেড়েছে। এখন যদি কোনো কারণে ভারতীয় কোনো স্থাপনায়, সীমান্তবর্তী কোনো স্থাপনায় যদি আক্রমণ চালানো হয় বা আক্রমণ চালানোর মতন একটি অজুহাত তৈরি করে, তখন যদি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে পড়ে, সেটাকে প্রতিরোধ করার মতন কি শক্তি আছে, কি সামর্থ্য আছে? যে কোনো সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আপনারা আলাপ করে দেখেন যে আমাদের শক্তি সামর্থ্য কি আছে। আমাদের বাংলাদেশের রক্ষা করতে চীন ছুটে আসবে, পাকিস্তান ছুটে আসবে, আমেরিকা ছুটে আসবে, কোনো দেশ ছুটে আসবে না, কখনো আসে না। তাহলে পরিণতি কি হবে? যদি ভারতীয় দূতাবাসের কার্যক্রম, ভিসা সমস্ত বন্ধ করে, তারপরেও সাধারণ মানুষ যে ভোগান্তি হবে, চিকিৎসার জন্য যেতে পারবে না ভারতে। ইউরোপ, আমেরিকার অনেক ভিসা সেন্টার দিল্লিতে অবস্থান করছে, তাহলে শিক্ষার্থীরা ইউরোপের দরজা, সে মানে এডুকেশন, মানে শিক্ষা, ইউরোপের শিক্ষা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বন্ধ হয়ে যাবে। ব্যবসায়ী বা টুরিস্ট যারা যে সমস্ত দূতাবাস দিল্লিতে আছে সেখানে ইন্টারভিউ ফেস করতে হয়, তারাও যেতে পারবে না। আমরা এক ধরনের অবরুদ্ধ অবস্থা হব, বিদেশ থেকে বিচ্ছিন্ন অবস্থার মধ্যে পড়ে যাব। এমনিতেই অন্যান্য দেশ, যেসব দেশের দূতাবাস আছে, তারা মাত্রাতিরিক্ত এখন কড়াকড়ি। ফলে যুদ্ধ পরিস্থিতি নাও হয়, সাধারণভাবে আমরা এই সমস্ত কার্যক্রম যখন নাকি বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমরা বিপদে পড়ব সবচেয়ে বেশি। ভারত সাফার করবে না, আমরা যতটা সাফার করব।
আমরা যুদ্ধের ঝুঁকি নিতে পারবো, মোকাবেলা করতে পারবো? আমাদের পাশে কেউ থাকবে? কেউ থাকবে না। এই সমস্ত আমাদের দেশের এই উগ্রপন্থী মৌলবাদী গোষ্ঠী তারা কিন্তু ভালোভাবেই জানে, তারা ইচ্ছা করে বিপদ ডেকে আনছে যাতে এখানকার যে গণতান্ত্রিক শক্তি তারা যাতে পজিটিভ কথা বললে তাদের গায়ে ট্যাগ লাগানো যায় যে এরা ভারতের দোসর, বেকায়দায় ফেলছে গণতান্ত্রিক শক্তিকে, বেকায়দায় ফেলে তারা একটা উন্মাদনা তৈরি করছে, যার ফলে প্রতিবেশী ভারতের সাথে তো সম্পর্ক এমনিতেই খারাপ, আরো তলানিতে যাচ্ছে। ভারতের বাংলাদেশের ব্যাপারে যে নীতি, সেই নীতির বরাবর আমরা সমালোচনা করেছি। বাংলাদেশের যে রাজনীতিতে তাদের হস্তক্ষেপ, সুজাতা সিং মনে আছে 2014 সালের নির্বাচনে এরশাদকে বাধ্য করেছে হাসপাতালে থেকে এই নির্বাচনে অংশ নিতে, অথচ জাতীয় পার্টি এই নির্বাচন বর্জন করেছিল। এবং তখন ভারতের সেই সুজাতা সিং এবং এখানকার যেই শাসকরা শেখ হাসিনা তারা মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, এবং ওই নির্বাচনের মৃত্যু হওয়ার পর থেকে আর নির্বাচন ওই কবরেই চলে গেছে, আর শেখ হাসিনার আমলে আর কবর থেকে উঠে আসতে পারেনি। যার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে এই যে গণতন্ত্র ধ্বংস করা, গুম খুন, স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্য যেমন আওয়ামী লীগ তেমনি ভারতের প্রতি এক ধরনের ঘৃণা বা বিদ্বেষ মনোভাব তৈরি হয়েছে। সেটাকে পুঁজি করে এখন উগ্রপন্থীরা তারা আরো বিপদের মধ্যে ফেলছে যাতে বাংলাদেশ আর গণতন্ত্রের প্রত্যাবর্তন না করতে পারে, গণতন্ত্রে ফিরে আসবে সেই শাসন ব্যবস্থা লিখে যাতে না যেতে পারে, তার একটি মহড়া আমরা সাম্প্রতিক সময় দেখছি। এবং গত 1 বছর থেকে চলতে চলতে তার একটা চূড়ান্ত রূপ নিল হাদির মৃত্যুকে ঘিরে। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? নির্বাচিত সরকার আসলেই কি ভারতের সাথে সম্পর্ক চমৎকার হয়ে যাবে? বা নির্বাচন পর্যন্ত আস্তে আস্তে পরিস্থিতিটা কোন দিকে মন নেবে, সেটাও কিন্তু এখন উদ্বেগ উৎকণ্ঠার বিষয়। চট্টগ্রামের ভিসা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ভারত। এর আগে খুলনা এবং রাজশাহী এই দুটো ভিসা অফিস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার চট্টগ্রামের ভিসা অফিস বন্ধ করে ভারত স্পষ্ট বুঝিয়ে দিল কোনো রকম নেগোসিয়েশন বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারত করতে রাজি নয়। প্রসঙ্গত কালকেই বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানকে ফোন করেছিলেন এবং তারপর তিনি আশ্বস্ত করেন যে ভারতের যে মিশন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলছে, অর্থাৎ যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ভারতের এই মুহূর্তে বাংলাদেশে আছে সেগুলো সুরক্ষার জন্য সেনাবাহিনী সদা তৎপরতার সঙ্গে সেগুলো রক্ষা করবে এবং শেষ মুহূর্ত অবধি ভারতের এই মিশনকে প্রোটেকশনের দায়িত্বে বাংলাদেশের সেনাপ্রধান। কিন্তু এরপরেই এই ধরনের সিদ্ধান্ত একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধানের উপর অন্তত ভরসা আর ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না। এটা কিছুটা নজিরবিহীন, কিছুটা চমকপ্রদ বিষয় যে একটা রাষ্ট্রের সেনাপ্রধান ভারতবর্ষের সেনাপ্রধানকে ফোন করার পরেও ভারত এই সেনাপ্রধানের উপর ভরসাটি রাখতে পারলো না। দেখুন, যদি জাস্টিফিকেশনের জায়গায় যান তাহলে আপনারাও খুব সহজে বুঝতে পারবেন কেন বাংলাদেশের সেনাপ্রধানের উপর আর ভরসা ভারত করলো না। কালকে একটি ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন যে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর জায়গায় গেছে। যতই সেনাপ্রধান মুখে আশ্বস্ত করুক ভারতকে যে ভারতের প্রত্যেকটি ইনফ্রাস্ট্রাকচারকে তিনি সুরক্ষিত রাখবেন, আসলে বাস্তবের মাটিতে বাংলাদেশের সেনাবাহিনী যে ভেজা বিড়াল হয়ে গেছে তা কিন্তু প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। কালকে বাংলাদেশের সংসদ যে ভবন, পার্লামেন্ট, সেখানে কাতারে কাতারে মানুষ ঢুকে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করে। এবং কখন এই ঘটনাটি ঘটানো হয়? ওসমান হাদির শেষকৃত্য অনুষ্ঠানের পর। মানে ভাবুন, একজন বিদ্রোহী নেতা, সোকল্ড বিদ্রোহী নেতা মারা গেছেন, আপনারা শেষকৃত্য অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন, আপনার দুঃখ পাওয়ার কথা, আপনার শোকে মূর্ছা যাওয়ার কথা, কিন্তু এই শোকার্ত পরিবেশের মধ্যেও বাংলাদেশের কিছু ইসলামিস্ট জেহাদি এক্সট্রিমিস্ট তারা সংসদ ভবনের পাঁচিল টপকে দেশের পার্লামেন্টকে ধ্বংস করার দিকে ছুটে যাচ্ছেন এবং সংখ্যাটা অগুন্তি। ফলে আপনি কোনো অবস্থাতেই এই এক্সট্রিমিস্ট জেহাদিদের থেকে দেশকে বাঁচাতে পারছেন না, অথচ ভারতকে
ফোনে আশ্বস্ত করছেন যে ভারতের একাধিক ইনফ্রাস্ট্রাকচার প্রোটেক্ট থাকবে এবং বাংলাদেশের সেনাবাহিনী সেগুলো মানে শেষ মুহূর্ত অবধি রক্ষা করবে। ভিডিওটি আগে দেখুন। অর্থাৎ একটা জিনিস তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সেনাপ্রধান দেশের কন্ট্রোল নিজের হাতে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আগের বছর যখন 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসেন, তখন সেনাপ্রধান যেভাবে অ্যাগ্রেসিভলি বাংলাদেশের পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তিনি আসলে ম্রিয়মাণ। তিনি গোপালগঞ্জে সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের উপর নির্বিচারে গুলি চালানোর প্রধান অভিযুক্ত। তিনি অপারেশন ডেভিল হান্ট, এই ডেভিল হান্টের নাম করে আওয়ামী লীগের মানে নেতা মন্ত্রী সমর্থকদের গ্রেফতার করার কাজে অত্যন্ত তৎপরতা দেখিয়েছেন। চট্টগ্রামে যেখানে হিন্দু ব্যবসায়ীরা ব্যবসা করেন, তাদের দোকান ঘর ভাঙচুর করাতে এই সেনাবাহিনী প্রধান অভিযুক্ত। চাকমা সম্প্রদায়ের মানুষের উপর নির্বিচারে অত্যাচারের জন্য এই সেনাবাহিনী অভিযুক্ত। পাশাপাশি দিনের পর দিন এই সেনাবাহিনীর নেতৃত্বেই বাংলাদেশে তুরস্ক, পাকিস্তানের আইএসআই এবং একাধিক জঙ্গি সংগঠনের নেতারা খুল্লা এসে মিটিং করে চলে গেছেন। সেই সেনাপ্রধান কার্যত আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে কালকে ভারতের সেনাপ্রধানকে ফোন করে কিছু ফেক কমিটমেন্ট করেন, কিন্তু এরপরেও ভারত তার কোনো কথাতে বিশ্বাস করলো না। তা কিন্তু স্পষ্ট করে দেয় যে কোনো অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আর রিভাইভ করার জায়গায় ভারত কিন্তু নেই। পাশাপাশি এই সেনাপ্রধান দেখুন, শুধুমাত্র ভারতকে কমিট করেছেন তাই নয়, প্রথম থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে তিনি কিন্তু বড় বড় ফাঁকা আওয়াজ দিয়েছেন। কিন্তু কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি খবর আমাদের সামনে এসছে, যে খবর বাংলাদেশের শুধুমাত্র সামাজিক মেরুদণ্ড যে ভেঙে দিচ্ছে তা নয়, অর্থনৈতিক মেরুদণ্ড কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আফসোস হয় এইটা দেখে যে বাংলাদেশের কোনো মিডিয়া এগুলো নিয়ে আলোচনা করে না। কিন্তু তথ্য কি বলছে? তথ্য বলছে এই ওসমান হাদির ঘটনার পরবর্তী সময় বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি এতটাই হয়েছে যে 3টে বড় টেক্সটাইল হাব বাংলাদেশে ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গেছে। সেখানে বলা হচ্ছে গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ, যে 3টে জায়গায় টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল এবং এই 3টে জায়গা কিন্তু ঢাকা কেন্দ্রিক জায়গা, ঢাকা থেকে খুব বেশি দূরে এই 3টে জায়গা অবস্থিত নয়, সেই 3টে টেক্সটাইল হাব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কারণ হিসাবে বলা হয়েছে, মেন কারণ হলো ওয়ার্কার সেফটি কনসার্ন। ওয়ার্কার সেফটি, আমরা দেখলাম বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসকে কিভাবে মানে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হলো। এই হিন্দু যুবকের বিপক্ষে প্রাথমিকভাবে মিথ্যা এক অভিযোগ করা হয়, তিনি নাকি ধর্মীয় অবমাননা করেছেন, কিন্তু পরবর্তীকালে জানা যাচ্ছে তার মৃত্যুটা একটি ষড়যন্ত্র। তিনি কারখানা শ্রমিকদের হয়ে কথা বলতেন, তিনি কারখানার একাধিক বিষয় নিয়ে সরব ছিলেন, তাই বৃহত্তর ষড়যন্ত্রে তাকে মেরে এইভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং পুরো বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে ধর্মীয় অবমাননা তিনি করেছেন এই ধরনের কথাবার্তা তার সঙ্গে জুড়ে দেওয়া হয়। পাশাপাশি এই কারখানার মালিকরা বলেছেন যে ট্রান্সপোর্ট ডিসরাপশন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ নাইট শিফট যারা করেন তাদের যানবাহন পাওয়া যায় না, রাস্তায় গাড়ি ভয়ে অনেকে নামান না, কারণ ভাঙচুর হওয়া, ডাকাতি হওয়া, খুন এ এখন বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ঘটনা। পাশাপাশি এই মুহূর্তে ইনসিকিউরিটি এই দেশের সবচেয়ে বড় সমস্যা, ফলে এত জটিলতার মধ্যে টেক্সটাইল হাব চালানোর মতো জায়গায় আমরা নেই। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অত্যন্ত বড় একটি গ্রুপ, তারাও লজিস্টিক তাদের যে হাব ছিল সেখানকার প্রোডাকশন কিন্তু হল্ট করে দিয়েছে। পাশাপাশি এই প্রোডাকশন হল্ট করার পিছনে তারা বলেছেন যে এই মুহূর্তে সাপ্লাই চেন ভেঙে পড়েছে বাংলাদেশে। বলা হচ্ছে এখানে সাবোটেজের পরিমাণ বাড়ছে, অর্থাৎ আমার দেশের ভিতরেই এমন কিছু লোক জড়িয়ে আছে, কোম্পানির ভিতরেও এমন কিছু লোক জড়িয়ে আছে যারা নিজেদের পিছনে নিজেরাই ছুরিটি মারছে।
প্রসঙ্গত ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ যতই ভারতের দিকে আঙুল ওঠাক না কেন, পরবর্তীকালে জানা যায় ওসমান হাদিরই অত্যন্ত ক্লোজড একজন তাকে গুলি করে মারে। যদিও বাংলাদেশ সরকার, পুলিশ, গোয়েন্দা দপ্তর তাকে ধরতে পারেনি। ফলে এই সাবোটেজের পরিমাণ বাংলাদেশের এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বাড়ছে। এর জন্য বসুন্ধরার মতো গ্রুপও কিন্তু প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। পাশাপাশি তারা বলেছেন নাইট টাইম যে হয় সেখানকার সেই সময় অত্যন্ত ট্রান্সপোর্ট ডিসরাপশন হচ্ছে, ফলে আমরা আমাদের কাজটি ঠিকঠাকভাবে করতে পারছি না। আরো এছাড়া অনেক কিছু সমস্যার কথা বাংলাদেশে উঠে এসছে কালকের এই ঘটনার পর। সেখানে বলা হচ্ছে যে ফুয়েল ডিপো অর্থাৎ পেট্রোল ডিজেল যেখানে ভরা হয় সেটা বন্ধ। একাধিক ট্রান্সপোর্ট কোম্পানি তারা বিভিন্ন ক্ষেত্রে বন্ধ করে দিচ্ছে তাদের কাজকর্ম। কোল্ড স্টোরেজ আপাতত বন্ধ, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে নাইট অপারেশন বিভিন্ন কোম্পানির কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র সিকিউরিটি কনসার্নে। বাংলাদেশের যে ব্যবসায়ী সংগঠন বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যারা জড়িত ব্যবসায়ী তারা বলছেন যে এই ঘটনার পর শেষ এক সপ্তাহে প্রায় 58টি স্পিনিং মাইলস বন্ধ হয়ে গেছে, এবং প্রায় এখানে 1 লক্ষের বেশি শ্রমিক কিন্তু আনএমপ্লয়েড হয়ে গেছে। অথচ দেখুন মোহাম্মদ ইউনূস এই সকল বিষয় নিয়ে চর্চা করেন না। মোহাম্মদ ইউনূসের দেশের মিডিয়া এগুলো নিয়ে কথা বলতে ভয় পান। আমরা যখন কথা বলি বাংলাদেশ থেকে তালস্বরে এসে কমেন্ট করে ভুয়া করে চলে যান কিছু একদল জিহাদি। আজকের দিনে দাঁড়িয়ে এটাই হলো বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। ভারতের বিপক্ষে লড়াই করতে করতে, ভারতকে সমস্ত বিষয়ে দোষারোপ করতে করতে আজকে একটা রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাওয়ার বদলে ক্রমশ যে পিছন দিকে হাঁটছে তার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু এই বাংলাদেশ। এবার এই যে বাংলাদেশ হঠাৎ করে এই রকম অর্থনৈতিক ধাক্কার মুখে পড়লো, এতে ভারতের কি লাভ হলো এই তথ্য আমি আপনাদের দিচ্ছি, এবং দেখবেন ভারত এক্ষেত্রে প্রায় ক্রিসমাসের আগে এবং 1 জানুয়ারি, ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনারা জানেন ক্রিসমাস এবং 1 জানুয়ারি এই দুটো কিন্তু অত্যন্ত বড় উৎসব মুখর একটা পরিবেশ থাকে, এবং এই সময় বস্ত্র শিল্পের অর্ডার সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে বলা হচ্ছে যে নভেম্বর 2025-এ ভারতবর্ষ এক্সপোর্ট করেছে প্রায় $2855.8 মিলিয়ন সামগ্রী, যা 2024-এর থেকে প্রায় 10% বেড়ে গেছে। 2024-এ নভেম্বর মাসে ভারত এক্সপোর্ট করেছিল $2601.5 মিলিয়ন টেক্সটাইল গার্মেন্টস। অর্থাৎ বাংলাদেশের সর্বনাশ, ভারতের কিন্তু পৌষ মাস। এখানে ভারতের ব্যবসা বাণিজ্য বেড়েছে প্রায় $255 মিলিয়ন এক বছরের মধ্যে, শুধুমাত্র বাংলাদেশের এই অবস্থার জন্য। বাংলাদেশ কিন্তু বস্ত্র শিল্পে পৃথিবীর 1 নম্বর জায়গায় ছিল, সেখানে নামতে নামতে এখন 3 কি 4-এ নেমে এসেছে, এবং এই সংখ্যাটা অচিরেই হারিয়ে যাবে যদি বাংলাদেশের আইন প্রশাসনের অবস্থা এই জায়গায় থাকে। 2024-25-এ ভারত প্রায় $179 বিলিয়ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু এক্সপ্যান্ড করতে পেরেছে। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো শেষ 1 বছরে রেডিমেড গার্মেন্টের ভারতের চাহিদা 11.3% বেড়েছে, মেড আপ গৃহের চাহিদা 15.7% বেড়েছে, ফেব্রিক্স এবং হ্যান্ডলুম টেক্সটাইল গার্মেন্টের চাহিদা গোটা বিশ্বে 4.1% বেড়েছে, এবং হ্যান্ডিক্রাফট এই ওরিয়েন্টেড গার্মেন্টসের চাহিদা 29.7% বেড়েছে, যে মার্কেটটি পুরোটাই ছিল বাংলাদেশের। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির অবস্থা ক্রমশ খারাপ জায়গায় যাচ্ছে, এবং ভারত কিন্তু এর ফুল ইউটিলাইজেশনটা করছে তা কিন্তু পরিষ্কার। এবং সব মিলিয়ে যে সামগ্রিকভাবে যে প্রশ্নটি উঠছে তা হলো সেনা প্রধানের এই ব্যর্থতা। ভারত ইজিলি বুঝে গেছেন, এবং ভারতের এই পদক্ষেপ এটা প্রমাণ করছে যে সেনা প্রধানের একটা ফোন কলের পরেও ভারত কিন্তু চট্টগ্রামের মতো জায়গায় কোনো রকম আর বাড়তি সুবিধা বাংলাদেশি বা বাংলাদেশকে দিতে রাজি নয়। ভারতের এই সিদ্ধান্ত নিয়ে আপনারা কিভাবে দেখছেন বা ভাবছেন কমেন্টে জানাবেন।